তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে প্রশ্নগুলো, এগুলো আরআরবির বিভিন্ন এক্সামে আসা প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো আমরা আলোচনা করছি। তোমরা সকলে জানো কেন আলোচনা করছি, কারণ এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে কখন? তো এই পূর্ণ অভ্যন্তরীণ ঘটবে যখন আলোক রশ্মিকে ঘন মাধ্যমের ভিতর দিয়ে যেতে হবে, তখনই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। ঘন মাধ্যম কোনটা? যেখানে আলোক রশ্মি যেতেটুকু কষ্ট হবে, অর্থাৎ অর্থাৎ সেখানে যেতে তার মানে কষ্টটুকু হবে, সেটাই ঘন মাধ্যম। নেক্সট প্রশ্নে আমরা যাব। কোন বিখ্যাত বিজ্ঞানী দূরবীন দিয়ে রাতে আকাশ পর্যবেক্ষণ করতেন? এটা ক্লাস 6-এর বইয়ে দেওয়া আছে, তোমরা এটা সকলে জানো, গ্যালিলিও। দাড়ি কামাবার জন্য যখন অবতল দর্পণ ব্যবহার করা হয়, তখন মুখের অবস্থানটা কোথায় হবে? তো অবশ্যই মুখের অবস্থানটা দর্পণের ফোকাস এবং মেরুর ভিতরে হবে। বিনা শ্রান্তিতে চোখ সর্বাপেক্ষা দূরের যে বিন্দু পর্যন্ত দেখতে পায় তাকে আমরা বলবো দূরবিন্দু। নিকট বিন্দু থেকে দূর বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় দৃষ্টিপাল্লা। সূর্যোদয়ের কিছু আগে এবং সূর্যাস্তের কিছু পরে সূর্য দৃষ্টিগোচর থাকে, তার কারণ হচ্ছে প্রতিসরণের জন্য, এবং সেটা কত থাকে? সেটা 2 মিনিট পর্যন্ত থাকে। এটা এমনিতে আমরা বলছি না, তোমাদের প্রশ্ন আছে, তোমরা আগের ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। বিষম দৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজম আক্রান্ত ব্যক্তির চশমার লেন্সটা হবে টরিক। ক্ষীণ দৃষ্টি বায়োপিয়া হলে চশমার কোন লেন্স ব্যবহার করা হবে? সেটা হচ্ছে বাইফোকাল লেন্স ব্যবহার করা হবে। নেক্সট প্রশ্ন, উত্তর লেন্সের ক্ষমতা কেমন হয়ে থাকে? তো উত্তর লেন্সের ক্ষমতাটা অবশ্যই ধনাত্মক হবে। সরল অণুবীক্ষণ বিবর্তন ক্ষমতা বাড়তে হলে লেন্সের ক্ষমতা বাড়তে হবে। যখন চোখ বিভিন্ন দূরত্বে রাখা বস্তু দেখে, তখন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অপরিবর্তিত থাকে? তো যেটা অপরিবর্তিত থাকে সেটা হচ্ছে চোখ থেকে প্রতিবিম্বের দূরত্ব, এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না বা পরিবর্তন হয় না। নেক্সট প্রশ্ন, একটি গ্যালিলিও দূরবীক্ষণে থাকে কেমন? তো গ্যালিলিও যে দূরবীক্ষণে, অর্থাৎ গ্যালিলিও দূরবীক্ষণে বা দূরবীন যন্ত্রে বলো না, দূরবীন যন্ত্রেই মানে দূরবীন যন্ত্রটা কেমন হবে সেটা তোমাদের প্রশ্ন আসতে পারে। এটা গ্যালিলিও লেখা থাকুক আবার না থাকুক, তো দূরবীক্ষণের যেটা অবতল এবং উত্তল এই দুটোই থাকবে। নেক্সট, একটি নববীক্ষণের উন্মেষ বৃহৎ রাখা হয়, তার কারণ হচ্ছে উচ্চ বিশ্লেষণী ক্ষমতা পাওয়ার জন্য কিন্তু একটি নববীক্ষণের উন্মেষ বৃহৎ রাখা হয়। স্বাভাবিক ও সুস্থ চোখের বেলায় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বটা 25 সেমি হবে। সঠিক সম্পর্কটা কী হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। পরমাণুর আয়তনটা কত হবে? 10⁻⁻10 মিটার। নেক্সট, তাহলে এটা মনে রাখবে, পরমাণুর আয়তনটা 10⁻10 মিটার। এন সংখ্যক অর্ধায়ু কাল পরে কোনো তেজস্ক্রিয় পদার্থের যে ভগ্নাংশে অবঘটিত থাকে তাকে আমরা এইরকম 12⁻n। নেক্সট প্রশ্নে আমরা যাব, মানুষের চোখের লেন্স উপাদানের গড় প্রতিসরাঙ্ক কত? সেটা হচ্ছে 1.396। নেক্সট, অ্যাকুয়াস হিউমার বা ভিট্রিয়াস হিউমার উভয়ের প্রতিসরাঙ্ক হচ্ছে 1.336। নেক্সট, একবর্ণী আলোকরশ্মি যখন কোনো মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন তা কী ঘটবে? অবশ্যই গতিবেগটা বেড়ে যাবে, কারণ লঘু মাধ্যমে সেখানে বায়ুর পরিমাণটা কম, পাতলা বলতে পারো, সেখানে অবশ্যই তার যে আলোর গতিবেগ সেটা কী হবে? বেড়ে যাবে। ঘন মাধ্যমে কী হবে? যেতে কষ্ট হবে। মানে গরম মাধ্যম কি, মানে সেখানে বায়ুর পরিমাণটা একটু পুরু রয়েছে। নেক্সট, কুয়াশার ভিতর দিয়ে দেখা যায় না, কারণ কুয়াশার বিন্দুতে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটছে, তার জন্যে আমরা দেখতে পাই না। তারপর দেখো, গ্রহগুলিকে স্থির দেখায় কেন? কারণ গ্রহগুলি থেকে আগত রশ্মির দিক পরিবর্তন অনেক কম হয়। দিক পরিবর্তন যদি হতো তাহলে কিন্তু আমরা স্থির দেখতে পেতাম না।
চৌঙ্গাকৃতি লেন্স কোন রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আস্টিগম্যাটিজম। আলোর গতি সব সময় সমান কে পরীক্ষার দ্বারা প্রমাণ করেছিলেন, সেটা হচ্ছে মাইকেলসন মার্লে। নেক্সট, এক ব্যক্তি কোটি প্রতিবিম্ব দেখিবে যদি সে দুটি সমতল দর্পণের মাঝে দাঁড়ায়, যেখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, সেখানে যে 5টি। আর রাস্তার পারদ ও সোডিয়াম আলোকগুলি জ্বালার কারণ, সেটা হচ্ছে ইলেকট্রিক বিকিরণ। নেক্সট, জলের মধ্যে বুদবুদ আচরণ করে যার মতো, সেটা হচ্ছে অবতল দর্পণের মতন। রঙিন ফটোগ্রাফি কে আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তারপর দেখো সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যটা কেমন হবে। তো সমতল যদি দর্পণ বলে সেটা অবশ্যই অসীম হবে। কোন ঘটনা থেকে প্রতিবিম্ব পেতে লেন্সের ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রতিসরণ। নেক্সট, জাহাজের সার্চ লাইট হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ। আয়নার সামনে দাঁড়ালে আমাদের বাঁ হাত মনে হয় ডান হাত, আর ডান হাত মনে হয় বাম হাত। এটা প্রতিবিম্বর এই পরিবর্তনকে আমরা কি বলবো, পার্শ্বীয় পরিবর্তন বলবো। এখান থেকে তোমাদের আসতে পারে অনেক আলফাবেট দিয়ে দিবে, এগুলোর মধ্যে কোনটার পার্শ্বীয় পরিবর্তন হবে বা হবে না বলবে। তোমরা যদি ও দেখো তাহলে ওর কিন্তু পার্শ্বীয় পরিবর্তন হবে, অবশ্যই হবে না। এর পার্শ্বীয় পরিবর্তন হবে, তো এরও কিন্তু হবে না। এরকম যেসব শব্দগুলো মানে যেসব আলফাবেট লেটারগুলো আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এগুলো কিন্তু দেখো এই প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে এসেছে রেলের, এটা আমরা আপনাদেরকে প্রথমে বলে দিয়েছি। তারপর দেখো রঙিন আকারের উপর কাঁচের সমতল স্ল্যাব রাখলে কোন রং দেখা যাবে, সেটা হচ্ছে বেগুনি রং দেখা যাবে। ইএনটি ডাক্তারেরা যে দর্পণ ব্যবহার করেন সেটা হচ্ছে অবতল। মানুষের চোখের কোন অংশের রঞ্জক পদার্থ থাকে যা মানুষের চোখের রং নির্ধারণ করে, সেটা হচ্ছে করায়েড। প্রতিসরণের দ্বিতীয় সূত্র আবিষ্কার করেছিলেন ডক্টর স্মেল। প্রেসবায়োপিয়া হয়েছে এমন ব্যক্তি চশমায় যে লেন্সের ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বাইফোকাল। নেক্সট, ইলেকট্রন মাইক্রোস্কোপ শক্তিশালী হওয়ার কারণটা কি? তার কারণটা হচ্ছে দৃশ্যমান আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট। বায়ুমণ্ডলে আলোর ব্যাপন হয় যার উপস্থিতির জন্য, সেটা হচ্ছে ধূলিকণার জন্য। প্রবাহ মাত্রা বেশি করলে ভালো চক্র কী হয়, জোরে ঘুরবে। একই তাপমাত্রা দ্বিগুণ সময় ধরে পাঠানো হলে তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ কী হবে, অবশ্যই সেটা দ্বিগুণ হয়ে যাবে। বিরতিযুক্ত তড়িৎ প্রবাহ পাওয়ার জন্য কোন কোষ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লেকল্যান্ডস কোষ। সঞ্চয় কোষের সামর্থ্য প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার ঘন্টা দিয়ে। যখন সঞ্চয় কোষের ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট সরবরাহ দ্বারা আহিত করতে হবে, কোষের কোন বন্ধনে ডিসি লাইনের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করতে হবে, সেটা হচ্ছে প্রথমে ঋণাত্মক এবং কিছুক্ষণ পর ধনাত্মক। রিচার্জেবল কোষের উদাহরণ কোনটা, সেটা হচ্ছে সীসা অ্যাসিড কোষ। অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক, সেটা হচ্ছে ক্ষমতার একক। তড়িৎ কোষ এমনই এক ব্যবস্থা যা থেকে পাওয়া যায় রাসায়নিক শক্তি। এই প্রশ্নটা এলপিতে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা। ওয়েস্টার্ন ব্রিজের সাম্য অবস্থার বিঘ্নতি হয় না যদি কোষের তড়িৎচাপ বল বৃদ্ধি করা হয়, ব্রিজ তারের রোধ বৃদ্ধি করা হয়, গ্যালভানোমিটার রোধ বৃদ্ধি করা হয়, কম রোধের গ্যালভানোমিটার নেওয়া হয়, এগুলো যদি করা হয় তাহলে কিন্তু ওয়েস্টার্ন ব্রিজের সামান্য অবস্থান বিঘ্নিত হয় না। ওয়েস্টার্ন ব্রিজ যখন সাম্যাবস্থায় আসে তখন কী হয়, দুটি বিপরীত বাহুর রোধের গুণফল সমান হয়। একটি নিউক্লিয় বিঘটনের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার কোনো পরিবর্তন হলো না, তাহলে নিম্নলিখিত কণাগুলির মধ্যে কোনটি নির্গত হলো, সেটা হচ্ছে ফোটন। নেগেটিভ বিটা বিঘটনে কী হয়, নিউক্লিয়াসের নিউট্রন বিঘটিত হয়ে ইলেকট্রন নির্গত হয়। নক্ষত্রগুলির অপরন্ত তাপশক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। এই যে নক্ষত্রগুলো যে আমরা নক্ষত্রগুলো থেকে আমরা যে তাপ পেয়েই থাকি শেষেই হয় না, তার মূল উৎস হচ্ছে সংযোজন, অর্থাৎ মানে যুক্ত হয়ে হচ্ছে তার জন্যে। এটা কিন্তু এলপিতে এসেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। রাদারফোর্ডের পারমাণবিক মডেল অনুযায়ী পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো কেমন থাকে, এটা কিন্তু রাদারফোর্ড বলেছিল যে গতিহীন থাকে না, তিনি বলেছিলেন।
14 দিন পর একটি তেজস্ক্রিয় পদার্থের ভরের 25% অবঘটিত এই পদার্থের গড় আয়ু প্রায় কত দিন হবে? সেটা হচ্ছে 10 দিন হবে। এবার দেখে এই প্রশ্নটা রেলের কিন্তু ট্রেন্ডিং প্রশ্ন। তোমরা এখানে দেখতে পাচ্ছ 90 থেকে এখানে 80 হয়ে গেছে, তাহলে এই তেজস্ক্রিয় বিঘটন নিশ্চিত আলফা এবং বিটা কণার সংখ্যা কত কত হবে? এটা 8 হবে এবং 6 হবে। নেক্সট এই দেখো প্রশ্ন, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 92 প্লাস 0, হ্যাঁ এখানে 54 প্লাস 36। তো এইসব যখন হচ্ছে তখন এখানে নিউক্লিয় প্রক্রিয়ার যে সঙ্গে আলফা কোণ নির্গত হবে তা হচ্ছে কত? 1 হবে। এখানে এই যে এনের উপরে 14 লেখা আছে, নিউক্লিয়াসে আলফা কণা দ্বারা আঘাত করলে এটা O17 নিউক্লিয়াস গঠিত হয় এবং কণাটি একটি কণা নির্গত হয়, সেটা হচ্ছে প্রোটন কণা। নেক্সট নিউক্লিয় বিভাজনের প্রক্রিয়া সেটা কি হয়? একটি ভারী নিউক্লিয়াস তাপীয় নিউট্রনের সংঘাতে ভেঙে পড়ে। নেক্সট বিজ্ঞানী সিভি রামন বিখ্যাত যে জন্য, এটা কিসের জন্য সিভি রামন বিখ্যাত? তো তিনি রমন এফেক্ট এই জন্যই বিখ্যাত। গামা বিঘটন দেখা যায় এ এবং জেড কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ গামা এফেক্টের সময় কিছু পরিবর্তন হবে না। নিম্নলিখিত বিষয় বিঘটনগুলোর কোনটাতে পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না? সেটা হচ্ছে গামা বিঘটন। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ড্যাশটা কী হবে? তো এটা নিউট্রন হবে। কেন হবে? দেখো আমরা জানি এই যে মৌলটার নিচেরটাকে আমরা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বলে থাকি এবং উপরেরটাকে আমাদের ভর সংখ্যা বলি। তো ভর সংখ্যাটা কী করে হয়? এই প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা যোগ করে ভর সংখ্যা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে 5 আর 2 7, অর্থাৎ প্রোটন সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, 7 আছে, মানে তাহলে অবশ্যই আমাদের প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা হবে না। তাহলে এখানে কী হবে বন্ধুরা? দেখো এখানে 14 ছিল 13 হয়ে গেছে, তাহলে অবশ্যই নিউট্রন সংখ্যা এখানে হবে। নিউক্লিয় রিয়েক্টর নিয়ন্ত্রণ দণ্ডরূপে ব্যবহার করা হয় ক্যাডমিয়াম। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে নিউক্লিয় রিয়েক্টরকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমরা দণ্ডরূপ হিসাবে ক্যাডমিয়াম ব্যবহার করি। আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা অর্ধক্রম অনুযায়ী গঠিত ক্রম কোনটা হবে? অর্থাৎ সবচেয়ে মানে অর্ধক্রম বলেছে, তাহলে গামা বিটা আলফা এরকম যদি সাজায় তাহলে কিন্তু অর্ধক্রম সাজানো হবে এই ভেদন ক্ষমতা অনুযায়ী। ধাতব তল থেকে আলোক প্রয়োগ করলে ইলেকট্রন নির্গত করাকে আমরা বলা হয় আলোক তড়িৎ নিঃসরণ। সূর্যের তাপ ও আলোর উৎপন্ন হয় যে বিক্রিয়ার দ্বারা, সেটা হচ্ছে জীবজ বিক্রিয়ার দ্বারা। প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে পারমাণবিক বল। তোমরা নিউক্লিয় বল বলবে, তো এখানে পারমাণবিক বল সঠিক উত্তর। তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।